সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রফেসর ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির দায়িত্বে আছেন। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি আছেন মেঘমাল্লার বসু, তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। দর্শক, আমরা দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 9 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010, 2 কোটি টাকার দরপত্র কাজ নিয়ে ছাত্রলীগের সমঝোতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। 2012, জনপ্রশাসনে কয়েক বছরের মধ্যে বৃহত্তম পদোন্নতি, 649 জন। 2014, দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে, বি চৌধুরী। 2015, ঢাকায় রাজনৈতিক গ্রেপ্তার 1000, রাজধানীর থানায় মামলার সংখ্যা 227, আসামি 10,000। প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার, রাজধানীতে পুলিশের গুলিতে যুবক আহত। 2016, নারায়ণগঞ্জে 7 খুনের আসামির 1 মামলায় অব্যাহতি, 1টিতে আপোষ, 3টিতে জামিন। অপরাধ ছাড়াই কেন আমাকে গুলি করা হলো, রিকশাচালক সাজু। 2017, দেশ এখন উন্নয়নের মহাসড়কে, প্রধানমন্ত্রী। 2018, শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন, যারা মানুষ পুড়িয়ে মারে তাদের বিচার এভাবেই হয়। 2019, মাদকের আমদানি ও কেনাবেচার রেকর্ড, ইয়াবা ও হেরোইন বিক্রি বা পাচার হয়েছে প্রায় 9,000 কোটি টাকার। 100-year Delta plan threat to deltake equilibrium, experts. 2020, ডক্টর কামাল সীমা ছাড়িয়ে গেছেন, ওবায়দুল কাদের। র্যাব অ্যারেস্ট ফর মোরওভার অ্যাটাক অন জার্নালিস্ট। 2021, উচ্ছেদের চিঠি যায় তবু উচ্ছেদ হয় না, সাংসদের অবৈধ স্থাপনা। অ্যান্টি কারাপশন কমিশন চেয়ার সেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইগনোর অ্যাডভাইস। 2022, বেডশিট আনতে জার্মানি যাচ্ছেন 3 কর্মকর্তা। পলিটিক্যাল ইউজ অফ ডিএসএ অ্যালেজড। পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট কস্ট সেট টু রাইজ। 2023, দফায় দফায় ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর, তদন্তেই সীমাবদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাস্টোডিয়াল ডেথ জাস্টিস elusive for 9 years. Police inaction to arrest convict. Long legal process blamed. 2024, 3 মাসে মারা গেছেন 13 জন, কারাগারে বিএনপির আরেক নেতার মৃত্যু। হাইকোর্ট ask Anti-Corruption Commission to submit documents of আওয়ামী লীগ এমপি মোর্শেদিস হাউস। শুরুতেই যাচ্ছি প্রফেসর ডক্টর মিথিল, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম ঢাকায় রাজনৈতিক গ্রেপ্তার 1000, রাজধানীর থানায় মামলার সংখ্যা 277, আসামি 10,000। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। 3 মাসে মারা গেলেন 13 জন, কারাগারে বিএনপির আরেক নেতার মৃত্যু। দৈনিক মানবজমিনের খবর ছিল এটি।
বিরোধী দলকে কি শেখ হাসিনা সরকার ইহুদিদের মতো নিধনযোগ্য মনে করছিলেন কিনা? বাংলাদেশে এমন অবস্থা ছিল, ভিন্ন মতাবলম্বী যারাই ছিলেন তাদেরকে দমন নিপীড়নের মাত্রাটা ছিল সেরকমই। বাংলাদেশ সিন্স ইন্ডিপেন্ডেন্স, যখন শেখ মুজিব রেজিম ছিল, তার পরবর্তীতে জঘন্য থেকে জঘন্যতম অধ্যায় যদি বলে থাকেন তো সেটা ছিল গত 16 বছর। ভিন্ন মত এবং ভিন্ন পথের কোনো সুযোগই ছিল না, এবং এটার মাত্রা এত বেশি ছিল, একটা পর্যায়ে আমরা শিক্ষকরা যখন ক্লাসেও কথা বলতাম তখন মনে হতো কেউ রেকর্ডিং করছে কিনা। কিন্তু এই একটা জায়গায় ছিল সেফ, যে মনে হচ্ছিল যে না, কথা বললে মনে হয় নির্বিঘ্নে কথা বলতে পারবো। এমনও হয়েছে যে কথা বলেছি ক্লাসে, ক্লাস থেকে বেরোতে পারিনি, দেখা গেছে কর্তৃপক্ষের ডাক পড়েছে, শোকস করেছে। আমার মনে আছে আমি যখন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, তো ওখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যে মুক্তিযোদ্ধা ছিলেন এটা বাংলাদেশের 20 কোটি মানুষ জানে। ওনার মৃত্যুবার্ষিকীতে আমি একটা শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম। তার জন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাকে শোকজ করে, এবং পাশাপাশি আমাকে আমার যে বিভাগীয় প্রধানের দায়িত্ব ছিলাম সেটা থেকে আমাকে রিজাইন করতে হয়। অপরাধ একটাই ছিল, একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম এবং সময়ের সাহসী সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমি একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। এবং এটা যে শুধু সরকার করেছে তা না, সরকারের পদলেহনকারী এবং সরকারের যারা চাটুকার ছিলেন ওদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, মনে হয় এমন প্রতিযোগিতা, নয়তো একটা মানুষ তার এই অধিকারও হারিয়েছে যে মৃত্যুবার্ষিকীতে দোয়াও করতে পারবে না, মৃত্যুবার্ষিকীতে কোনো শ্রদ্ধাঞ্জলিও জানাতে পারবে না। তো এটা যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা বিশ্ববিদ্যালয় এমন হয়, এবং সেই প্রতিষ্ঠান কিন্তু আবার এখন পদলেহনে ব্যস্ত, এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসছে, এখন যে বিএনপি আবার ক্ষমতায় আসবে, এই চিন্তায় ওরা কিন্তু এখন ওই ঘরানার সবাইকে এখন পদলেহনে ব্যস্ত আছে। তা আমি যেটা বলবো, আসলে যারা চাটুকার, ওরা চাটুকার ছিল, চাটুকার আছে, ওরা চাটুকারই থাকবে। দমনের জন্য এক ধরনের প্রতিযোগিতায় নেমে পড়ে। ওরা দল বদলায়, ওরা দল বদলায়। এবং আমি এটা বলতে চাই, এক সময় কুমিল্লার একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়াল চেয়ারম্যান। তো ওনাকে বলা হয়েছিল যে আপনি তো সবসময় দল বদলান। তো উনি উত্তরে বলেছিলেন, আমি তো দল বদলাই না, সরকারে দল বদলায়, আমি কিন্তু একটা দলই করি, সেটা হচ্ছে সরকার দল। তো এই চাটুকারদের অবস্থা তাই, ওরা কিন্তু সব সময় যারা ক্ষমতাসীন তাদের পূজারী, ওরা সত্য কথা বলতে ভয় পায়, ওরা সত্যটা কখনোই বলবে না, এবং সত্য যারা বলে তাদের উপর নিপীড়ন নির্যাতন করে। সেটা যেমন ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার যেমন করেছে, পাশাপাশি ওদের সারাউন্ডিং যে চাটুকাররা ছিল ওরাও করেছে, এবং এত নগ্নভাবে করেছে, একটা সময় মনে হয়েছিল যে এই প্রজন্মকে কি ওরা ডিসেবল করে দেবে কিনা। কিন্তু সত্যিকার অর্থে এই প্রজন্ম যে একটা রিফ্রেশ জেনারেশন, এবং এই প্রজন্ম যে কিছু করতে পারে, এই প্রজন্ম কিন্তু করে দেখিয়েছে। আমরা কিন্তু এই প্রজন্মকে নিয়ে, আমি ব্যক্তিগতভাবে এই প্রজন্মকে নিয়ে এতটা আশাবাদী ছিলাম, যদি পরিবর্তন হয় এই পরিবর্তন এই জেনারেশনের মাধ্যমে হবে, এবং সত্যিকার অর্থে সেটা হয়েছে। জি, অধ্যাপক মিথিল, আপনার কাছ থেকে আবার একটু শুনবো। মেঘ, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। অধ্যাপক মিথিল যেভাবে বললেন যে শুধু সরকার করেনি, সরকারের আশপাশের কিছু শক্তি যারা চাটুকরিতায় ব্যস্ত ছিল এবং এক ধরনের নির্যাতনের প্রতিযোগিতায় তারা নেমেছিল শুধুমাত্র শেখ হাসিনা রিজিমকে তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, বা তাদের মন রক্ষার জন্য, বা তাদের কাছে প্রিয় হবার জন্য। বিষয়টি কি এরকম, না আরো অন্য কিছু ছিল? আমি একদমই 100% একমত স্যারের সাথে। স্যার যে কথাটা বললেন যে এটা একটা শ্রেণী যাদের কাজ হচ্ছে চাটুকারিতা করা, দল বদলে গেলে এরা অন্য কোনো একটা গোষ্ঠীর বা অন্য কারো চাটুকারিতা করবে, কিন্তু এদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনোভাবে ক্ষমতার মুখাপেক্ষী থাকা এবং ক্ষমতার থেকে যাতে করে কিছুটা হলেও লাভের গুড় বুঝে নেওয়া যায় সেই চেষ্টা সবসময় ব্যস্ত থাকা। এবং এই লোকগুলো আসলে যেই রাজনৈতিক দলগুলোই আসে না কেন, সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিও করে। কারণ একটু চিন্তা করে দেখুন, আওয়ামী লীগ আমলে গোটা কাঠামোটা কিরকম ছিল। ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, পরে প্রথমে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরে নানানভাবে নামধাম পরিবর্তন করে নানান ধারা দিয়েছিল। তো এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটার পুরোটার মামলাগুলো হতো কিভাবে, যে ধরুন আমি আপনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি দেশের প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা কিছু একটা, এবার আপনি কিন্তু আমার বিরুদ্ধে মানহানির মামলা করছেন না, কারণ আপনি জানেনও না এরকম কেউ স্ট্যাটাস দিয়েছে। আমার প্রতিষ্ঠানে পরে এমন কোনো একজন লোক আপনার সুনজরে আসার জন্য সে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করে বা একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করে সে দেখাচ্ছে যে এই যে দেখুন আমি কত বড় আপনার ভক্ত,
যে আপনার বিরুদ্ধে একজন ফেসবুকে একটা জিনিস লিখেছিল, আমি তার বিরুদ্ধে মামলা করে দিয়েছি, মানে আমি আপনার লোক। আমি আপনার কত কত বড় লোক, মানে কত ডেডিকেটেড লোক। তো এইটার ফলে এরকমও হয়েছে, যেমন আমার না, এটা কি ফ্যাসিবাদের ক্যারেক্টারটা কি এরকম? ফ্যাসিবাদ কি এভাবেই রোল করে কিনা? এইটা তো আসলে মানে অনেকে যারা নতুন তাত্ত্বিক তারা এটার নাম বলছেন যে মাইক্রোফ্যাসিজম, যে হচ্ছে যে সোসাইটির প্রত্যেকটা রন্ধ্রের মধ্যেই ফ্যাসিস্টিক টেন্ডেন্সি ঢুকে যায়। তখন আসলে আর কোনো বড় ওভারলর্ড লাগে না যিনি উপরে বসে বসে মানে ছড়ি প্রত্যেক ঘোরাবেন। সোসাইটিতে একজন কাল্ট দাঁড়িয়ে মানে প্রত্যেক এক্স্যাক্টলি সোসাইটির প্রত্যেকটা অংশে এরকম ফিগার দাঁড়িয়ে যায় যারা কোনো রকম উপরের নির্দেশ ছাড়া নিজে থেকেই এরকম রিপ্রেশন করা, নির্যাতন এই করা ধরনের দায়িত্ব মনে করেন। স্বাধীনতা তাদের দেয়া থাকে। স্বাধীনতা দেওয়া যায়, যেহেতু গোটা কাঠামোটাই অপ্রেসিভ একটা কাঠামো। হয়তো আওয়ামী লীগ সরকার চলে গেল, আগের রেজিম নাই, কিন্তু আসলে এই এন্টিটিগুলো তো নতুন যারা তাদের উপরে ভর করবে। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ আমলে যেই মিডিয়াগুলো যত বেশি আওয়ামী লীগের পদলেহনকারী ছিল, এখন তারাই বর্তমান রেজিমের সব থেকে তত বেশি সমর্থক, স্তুতিকারক হয়ে গেছে। এবং যেই সংবাদপত্রগুলো, যেই মিডিয়াগুলো আওয়ামী লীগ আমলে বলা হতো যে এগুলো হচ্ছে দেশবিরোধী, পাকিস্তানপন্থী, অমুক তমুক, খেয়াল করে দেখেন যে তারাই এখন হচ্ছে আবার ভারতপন্থী, তারাই এইটা তারাই ওইটা, একই জিনিস। মানে আগেও হচ্ছে 15 বছর যারা অপোজিশন ছিল তারাই এখন অপোজিশন, সেটা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও। কিছু মানুষ থাকে যারা সবসময় স্ট্রাগলটার সাথে থাকে, যারা মানুষের মধ্যে থাকার চেষ্টা করে, মানুষের হয়ে রেজিস্ট করার চেষ্টা করে। আর একদল লোক থাকে যাদের একটু ক্ষমতা, এসি ঘর, একটু মানে মানুষের উপর ছড়ি ঘোরাতে পারা, এগুলো করতে ভালো। কিন্তু এখান থেকে তো আমাদের বেরোতে হবে, সেই বের হওয়ার উপায়টা কি আসলে? আমার কাছে মনে হয় যে প্রাথমিকভাবে এই সত্যটা যে স্বীকার করা, এই সত্যটা স্বীকার করাটাও তো আমরা আসলে অনেক ক্ষেত্রে করতে পারি না। যে এখনো যে একদল মিডিয়ার লোক চাটুকারিতা করছে, এখনো যে একদল শিক্ষক চাটুকারিতা করছে, এখনো যে মানুষজন পাওয়ারের কাছে নিজেকে বিকায় দেওয়ার চর্চাটা অব্যাহত রেখেছে, এই কথাটা স্পষ্ট করে বলতে পারতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বারবার করে বলছি ডিভিশন অফ পাওয়ার, কিন্তু আসলে আমরা আদতে কতখানি গণতন্ত্রের জন্য প্রস্তুত। থেকে আরেকটি বিষয়ে আলোচনা শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম যে জঙ্গিবাদের সাথে ধর্মভিত্তিক ইংরেজি মাধ্যমের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এটি আসলে কিভাবে দেখেন? গত সরকারের আমলে লেখক, ব্লগার হত্যা ও হলি আর্টিজান হামলায় জঙ্গিবাদের উত্থান প্রমাণ করে। বিরোধী দলকে জঙ্গি আখ্যা দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আপনি কিভাবে দেখেন? এই আন্দোলনে অংশ নিয়েও আপনাদেরকে বামাতি, লাল সন্ত্রাসী বলা হচ্ছে, এসব কি মব কিনা? 2016 সালের আগ পর্যন্ত আমাদের এখানকার যারা বুদ্ধিজীবী বা যারা কথা বলতেন তারা প্রায়শই এই ভাষায় কথা বলতেন, যে মানে একটা অংশ যে হচ্ছে যে তারা জঙ্গিবাদের কথা উঠলে মনে করতেন যে এটা হচ্ছে মনে হয় গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে সেই জঙ্গিবাদী। কিন্তু 2016-তে যখন আমরা হোলি আর্টিজানের ঘটনা দেখলাম, যখন আমরা দেখলাম যে সমাজের একদম উচ্চ স্তর থেকে আসা কিছু মানুষ জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, তখন আসলে আমরা প্রাথমিকভাবে এই প্রশ্নগুলো করা শুরু করলাম যে শুধুই কি দারিদ্র্য, শুধুই কি অশিক্ষা, নাকি এর সাথে আরো গভীর মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক বিষয় জড়িত আছে। আমার কাছে মনে হয় আমরা যেই সময়টায় বসবাস করি এই সময়টা মানে একটা কি বলবো পারপাসলেস একটা সময়। মানে যারা 60-এর দশকে, 70-এর দশকে আপনারা বা 80-এর দশকে বড় হয়েছেন, তাদের প্রত্যেকের সময়ের একটা স্বপ্ন ছিল যে মানে হয়তো এক এক জায়গায় এক এক রকম। হয়তো যারা যেই লোকটা পশ্চিমবঙ্গে ওই সময় 60-এর দশকে ছিল, তরুণ ছিল, সে হয়তো তখন একটা মানে কি বলবো একটা পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখছে। হয়তো যে পূর্ববঙ্গে আছে সেটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছে, বা 80-র দশক জুড়ে আমরা একটা গণতন্ত্রের স্বপ্ন দেখছি। তো এই সময়টা আসলে খুবই পারপাসলেস একটা সময়। মানে মানুষ নিজের যেই আমাদের যে ট্রেডিশনাল ফ্যামিলি এবং কাঠামো সেগুলো ক্রমাগত ভেঙে যাচ্ছে। সময়টা ধরে কোনো মানুষের যে বড় সামষ্টিক সামগ্রিক আকাঙ্ক্ষা সেরকম কোনো কিছু বিদ্যমান নেই। এই সময়ে যখন কেউ একজন এসে আপনাকে এই সহজ বুঝটা বোঝাচ্ছে, যখন আপনি ভালনারেবল, যে তোমার তো জীবনের কোনো উদ্দেশ্য নেই, আসলে আমি তোমাকে জীবনের একটা উদ্দেশ্য দিচ্ছি, উদ্দেশ্যটা হচ্ছে তুমি ধর্মের জন্য প্রাণ দিবা, তারপর তাকে কিছু জিনিসপত্র বোঝানো হলো। এইটা তো আসলে যে কোনো সোসাইটির যে কোনো অংশের মানুষের সাথে হতে পারে। এটি আসলে কি এটি জঙ্গিবাদ ছিল, না এটি আসলে ফ্যাসিবাদ বেড়ে উঠবার জন্য একটি অজুহাত ছিল মাত্র? রাষ্ট্র সবসময় এই জঙ্গিবাদকে বা এই জাতীয় সশস্ত্রতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমাদের যে প্রাত্যহিক অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নিতে চাইবে। কিন্তু তাই বলে আবার এটা বলাও ঠিক হবে না যে জঙ্গিবাদ ছিল না বা জঙ্গিবাদী মানসিকতা বা জঙ্গিবাদী এজেন্সিগুলি কাজ করে না বাংলাদেশে। তারা তাদের মতো করে কাজ করে, কিন্তু সেটাকে ঠেকানোর জন্য আসলে যে সামাজিক উদ্যোগ প্রয়োজন সেই সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয় না, বরং বিভিন্ন মানুষকে বর্গীকরণ করা হয় যে এই বর্গের লোক জঙ্গি বা ওই বর্গের লোক জঙ্গি, এবং গোটা বর্গটিকে কিভাবে নিষ্পেষণ করা যায় তার একটি যুক্তি কিন্তু উৎপাদন করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ট্যাগিং প্রথাটা প্রকট আকার ধারণ করেছিল, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিকে নিয়েও এটা 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 বলা হয়েছিল। তো আমি বলবো যে আসলে বাংলাদেশের
প্রকৃত অর্থে জঙ্গিবাদ গোষ্ঠী, অর্গানাইজ জঙ্গিবাদ গোষ্ঠী বলে আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ বিশেষ করে গত 16 বছর যা হয়েছে সবগুলোই হয়েছে নাটক মঞ্চস্থ হয়েছে। কারণ এক একবার এই ফ্যাসিস্ট সরকার এক একভাবে পাবলিক অ্যাটেনশন সরিয়ে নেওয়ার জন্য এরা কাজটা করেছে। কখনো ওরা পরিমণিকে সামনে এনে এসেছে, কখনো জঙ্গির কথা বলেছে, কখনো এই ড্রামা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ড্রামা করেছে। এবং আমার কাছে মনে হয় এগুলো পুরোটাই ছিল ড্রামা। কারণটা কি ছিল? ফ্যাসিস্ট সরকারের পারপাসই ছিল পিপলস অ্যাটেনশনকে অন্যদিকে সরিয়ে নেওয়া। ওরা যখনই একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের আগে বা পরে, যখন ইলেকশন মানে কি সিলেকশন, ওরা যখন সিলেকশন করেছে, যখনই নির্বাচনের সময়টা এসেছে, নির্বাচনের আগে কিছু জঙ্গির তকমা দিয়েছে, জঙ্গির কিছু প্রচারণা করেছে, জঙ্গির কথা বলে ওরা বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। বিশেষ করে ওই জঙ্গিবাদের এই প্রচারণাগুলোর একটা উদ্দেশ্য ছিল কিভাবে ওরা বিরোধী মতকে দমন করবে, নিপীড়ন করবে, এবং বিরোধী মতকে ওরা ট্যাগ দিয়ে কিভাবে এদেরকে দমন নিপীড়ন করবে, এটাও একটা উদ্দেশ্য ছিল। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে জনগণের ডাইমেনশনকে ফিরিয়ে নেওয়ার জন্য এটা করেছে। জি, মিথিল ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। আমরা একটি সংবাদে দেখলাম বগুড়ায় ভোট চাওয়া নিয়ে সংঘর্ষে আহত 10, অথচ গত 16 বছর ধরে দেখেছি যে ঘুরিয়ে ফিরিয়ে সেই এক দলের মধ্যেই নির্বাচন। এখানে বিরোধী মতকে বা বিরোধীদের রাজনৈতিক দলগুলোতে অংশ নিতে দেয়া হতো না, বা অংশ নিতে চাইলেও কোনো না কোনোভাবে তার প্রার্থীতা বাতিল করে দেওয়া হতো। একদলীয় নির্বাচন হওয়ার পরও কেন এত আহত নিহতের ঘটনা ঘটলো? এটি কি আসলে আনন্দমুখর নির্বাচনের সংস্কৃতিকে ধ্বংস করাই মুখ্য উদ্দেশ্য ছিল, যে নির্বাচন সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা বা নির্বাচন মানেই হত্যা, সংঘর্ষ, এই মনোভাব তৈরি করা, যাতে নির্বাচন থেকে মানুষকে সরিয়ে নিয়ে যায়, এটি কি উদ্দেশ্য ছিল? নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারণা মানুষকে দেওয়ার জন্য, মানুষ যাতে চিন্তা করে নির্বাচন মানেই হানাহানি, নির্বাচন মানেই হচ্ছে হত্যা নিহতের একটা মেলা, কাজে আমরা নির্বাচন চাই না, এভাবে এই সরকার। কিন্তু নির্বাচন তো একটা আনন্দের বিষয়। সত্যিকার অর্থে ভোটাধিকার ছিল, ছোটবেলা থেকে দেখেছি, ভোট দিতে গেছি, যেদিন ইলেকশন সেদিন মানে আমাদের জন্য একটা উৎসব ছিল। ওই দিন বন্ধ থাকবে, আমরা ভোট দিতে যাব, সামাজিক উৎসব মানুষের মধ্যে, যে যেটাতে ভোট দিয়েছে কিন্তু সবার মাঝে একটা উৎসব ছিল। এবং এই উৎসবটাকে অংশগ্রহণমূলক নির্বাচন যখন হয় সেটা কিন্তু সত্যিকার অর্থে উৎসব হয়। এটা কি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল? এটা তো নির্বাচন ছিল না, একদলীয় সিলেকশন ছিল। এবং সেখানে কি হয়েছে, আলটিমেটলি একটা জিনিস রাজনৈতিক দলের ভুলে গেলে হবে না, সন্ত্রাসীদের কোনো দল নেই, যারা চাটুকার আছে এদের কোনো দল নেই, সুবিধাবাদীদের কোনো দল নেই। আপনি দেখেন সুবিধাবাদীরা, সন্ত্রাসীরা, এই যারা চামবাজ আছে ওরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তবে ভবিষ্যতে যে রাজনৈতিক দল আসবে তাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, প্রকৃত মানুষগুলোকে সুযোগ দিতে হবে। নয়তো কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ যেটা ইচ্ছা করে করেছে, হয়তো নেক্সট যারা ক্ষমতায় আসবে তারা যদি অনিচ্ছাকৃত এই ভুল করে যায়, কোনোভাবে যদি অপচেতন মতো করে যায়, এটা কনসিকুয়েন্স কিন্তু সেটা ওই একই পরিণতি হবে এখন যে আওয়ামী লীগের পরিণতি। সেক্ষেত্রে এখন করণীয় কি? এইখান থেকে বের তো আমাদের হতেই হবে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ফিরে আসতে হবে যত দ্রুত সম্ভব। ইন্টিরিয়াম গভর্নমেন্ট এসেছে কি, যে একটা সিস্টেমের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটাতে বেশি কালক্ষেপণ করা যাবে না। ইতিমধ্যে আমরা দেখেছি, আপনি দেখেন একটু স্থবিরতা, একটু স্ট্যাগনেন্ট, এটাকে আরো ইনপ্রম্পট যত দ্রুত সম্ভব, এবং দ্রুত করতে যে এমন কাজ করা যাবে না যেখানে সিস্টেমে কোনো উইকনেস থাকে, হ্যাঁ হোঁচট খায়, সিস্টেমটাকে প্রপারলি করতে হবে। সেই ক্ষেত্রে একদম খুব দ্রুত আমি বলছি না, আমি বলছি যে এটার জন্য যে সময়টা প্রয়োজন সেটাকে আর একটু ইনপ্রম্পট করা যায়, একটু দ্রুত করা যায়, কাজগুলো একটু স্লো হচ্ছে, করে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে হবে। আর সবচাইতে বেশি যেটা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোকে এটা মনে রাখতে হবে কাদেরকে দল থেকে নমিনেশন দেওয়া হবে। আমরা কি পয়সাওয়ালা, যারা ক্ষমতার অধিকারী, যাদের প্রচুর ব্ল্যাক মানি আছে, যারা ব্যবসায়ী, তাদেরকে আমরা দল থেকে নমিনেশন দিব? এখন কিন্তু একটা সুযোগ ভালো মানুষকে নির্বাচিত করা। মিথিল ভাই, আপনার কাছ থেকে শুনবো আবারও, আমরা একই বিষয়ে একটু মেঘের কাছ থেকে শুনে আসি। মেঘ, আমরা সমাজে দেখছি যাদের অর্থ, প্রতিপত্তি, প্রভাব রয়েছে তারাই জনপ্রিয় হয়ে যায়, কিন্তু মিথিল ভাইয়ের যে বক্তব্য যে প্রকৃত জনপ্রিয়, তাহলে প্রকৃত জনপ্রিয়তার সংজ্ঞা কি? আমরা যতদিন ধরে দেখছি বা তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশ মূলত একটা বড়সড় মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে ফাংশন করে। সেখানে নানান রকম ছোট সাইজের মাফিয়া থাকে, তার থেকে আরেকটু বড় সাইজের থাকে, তার চেয়ে আরেকটু বড় সাইজের থাকে। তো এখন হয়তো সবচেয়ে বড় মাফিয়াটা দিল্লি চলে গেছে, কিন্তু সোসাইটির প্রত্যেকটা অংশে অংশে মাফিয়ারা তো আছে। তারা তাদের যেই সম্পদ, তাদের যে ব্যবসা,
সেগুলিকে প্রোটেক্ট করার জন্য রাজনীতিতে থাকে, এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে করে তাদের সম্পদটা রক্ষিত হবে, তাদের বাড়তি সুবিধাগুলি মেনটেন থাকবে। এবার আসলে আপনি বলতেছি জনপ্রিয়, কিন্তু আমি জনপ্রিয় কিনা কিভাবে বুঝলাম? ধরুন আমরা বারবার করে হাহুতাশ করি যে হচ্ছে কেন সৎ লোক নির্বাচনে আসে না, কেন সৎ লোক রাজনীতিতে আসে না। সত্যতার সংজ্ঞাটা কি আমরা ঠিক করেছি কিনা? আপনি ইলেকশনের আগে 300 জনের যে আগের পার্লামেন্ট দেখেন, এই পার্লামেন্টে 250 জনের উপরে হচ্ছে বড় ব্যবসায়ী, মানে ব্যবসায়ী বলতে আপনার পাড়ার দোকান আছে সেই ব্যবসায়ী না, মানে শিল্পপতি অর্থে ব্যবসায়ী। তো আমার 300 জন মানুষের মধ্যে গড়ে তো 97% মানুষের ওই পুঁজিই নেই। আমরা দিন আনি দিন খাই, হয়তো কেউ একটু ভালো জায়গায় চাকরি করি, কেউ হয়তো রিক্সা চালায়, কিন্তু শেষমেশ তো আমাদেরকে আমাদের শ্রম বিক্রি করে খাইতে হয়। তো একটা দেশের 90-95% মানুষ এরকম, কিন্তু তাদের যারা প্রতিনিধিত্ব করতেছে তারা সবাই এমন মানুষ যাদেরকে আসলে দিনে একটা দিনও পরিশ্রম করে খাইতে হয় না। তো এখন এই লোকগুলার হাতে টাকা, যখন আপনি নির্বাচন করতেছেন রাজনৈতিক দল হিসেবে, আপনি চিন্তা করতেছেন ওই লোকটাকে যদি আমি দেই, একটা শিক্ষক আর একটা কালো টাকার ব্যবসায়ী, সে যদি শিক্ষকটাকে নমিনেশন দিই, তাহলে শিক্ষকের যেই টাকাটা ওইটা আমার খরচ করে দিই, মানে ওইটা আমার তুলতে হবে, ওইটা পাবলিক ফান্ডিং করতে হবে, করে তারপরে ওই টাকাটা দিয়ে তাকে নির্বাচন করাইতে হবে। যদি সে হারে যায়, আমার ইনভেস্টমেন্টটা লস। আমি যখন রাজনৈতিক দল হিসেবে একদম পিওরলি ক্যালকুলেটিভ জায়গা থেকে দেখব। উল্টা দিকে একটা লোক আছে, সে তো শুধু এই নিজের নির্বাচন নিজে করতে পারবে তাই না, আমি যে তাকে নমিনেশন দিব, এই নমিনেশনের জন্য সে আমাকে টাকা দিবে, সেটা আমার পার্টি ফান্ডে অ্যাড হবে। তো এই যে কাঠামোটা, এই কাঠামোটা আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক দলগুলা থেকে বদলাইতে পারবে। এটা সিভিল সোসাইটির যে অংশটা সকল কিছু নিয়ে কথা বলে, তাদের এবারের নির্বাচনে এটাকে একদম একটা পাখির চোখ করা দরকার, যে যারা যারা দাঁড়াচ্ছে নির্বাচনে তাদের টাকা কোত্থেকে আসছে এবং তারা কেন দাঁড়াচ্ছে, এটা ফিগার আউট করা। কোনো লোক যদি আসলে নিজের ব্যবসা প্রোটেক্ট করার জন্য একটা আসন থেকে দাঁড়ায়, এটা তো লিগালি অ্যালাউড হওয়ার কথা না। আমার এই এলাকায় একটা কারখানা আছে, যদি আমি এখানে থেকে এমপি হই, তাহলে ওই কারখানাটা বাড়তি প্রেফারেন্স পাবে। এই অবস্থা যদি আমি এমপি, মানে আইনগতভাবে এটা দাঁড়াইতে পারার কথা না, কিন্তু সেই আইনগত বাধা তো নাই, নৈতিক বাধাও দূর হয়ে গেছে। আমরা একটি সংবাদে দেখলাম জনপ্রশাসনে কয়েক বছরের মধ্যে বৃহত্তর পদোন্নতি 649 জন। এত পদোন্নতির কারণেই কি নিচের দিকে প্রতি বছর নিয়োগ বাড়ত কিনা? শেখ হাসিনার সরকারের জনপ্রশাসনের ক্যাডার ব্যালেন্সের নীতি কি ছিল? এই বিশাল সংখ্যক দলীয় বিবেচনায় পদোন্নতির আমলাগণ বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রাকে কোন দিকে নিতে পারে? পুলিশের মধ্যে 80% হৃদয়ে ছাত্রলীগ। তো আসলে এটা আসলে তারা যেই মাত্রায় দলীয়করণ সবসময় বাংলাদেশের প্রশাসনে ছিল, যে আমি আমার স্বাভাবিকভাবে যে আমি আমার আদর্শিক লোকজন যে তাদেরকে নেওয়ার চেষ্টা করবো, সেটা অন্তত ওই দিক থেকে ভালো, যে আমি যদি আত্মীয় স্বজন নেওয়ার বদলে অন্তত ওইটা করি, যেন অন্তত বুঝলাম যে আদর্শের ভিত্তিতে করতেছি। কিন্তু এগুলো তাও কিছু না, এগুলো হচ্ছে যে কিভাবে করে প্রশাসনটাকে একটা দলীয় অঙ্গে পরিণত করা যায়, যে প্রশাসনের কোনো আলাদা ফাংশন থাকবে না। এখন এই লোকগুলো তো স্যাবোটাজে মেতে আছে। সরকারকে এরা একদম একরকম, তার সরকারের হাত পা ভেঙে ফেলছে টাইপের অবস্থা, যে কারণ একটা মন্ত্রী বা একটা উপদেষ্টা সে একটা নির্দেশ দিতে পারে, যখন বাস্তবায়ন করতে হয় তখন তো এই আমলাকে দিয়ে, এই সচিবকে দিয়েই করাইতে হয়। তার মানে সরকারগুলি একরকম এদের কাছে নথি স্বীকার করে বসে থাকে, কোনো কিছু হওয়ার আগেই যে হচ্ছে, মানে তারা যা করবে তাই। এখান থেকে আমরা বের হব কিভাবে? আমার মনে হয় এটা একটা বড় সুযোগ আমরা জুলাইয়ের পরে মিস করেছি, যখন এই প্রশাসনে যারা রয়ে গেছে তাদেরকে আমরা কি করব? তাদের তো তাদের কাজ করতে দিতেই হবে। এটা তো আসলে রাতারাতি তো প্রশাসন থেকে কত মানুষ আপনি সরাবেন? সরায় হয়তো অন্য দলের লোক আনবেন, কিন্তু তারও মন মানসিকতা কিন্তু একই রকম। সেও কিন্তু ওই এস্টাবলিশমেন্টের অংশ, সে চায় না যে বড় কোনো পরিবর্তন আসুক, কারণ এই পরিস্থিতিতে, এই পরিবেশে করে কর্মে খেয়েই তার এই আজকের অবস্থা, অভ্যস্ততা। এখানে আসলে জনগণকে কিভাবে বিকল্প টুল হিসেবে ব্যবহার করা যায়, যে কোনো একটা কাজ যদি সরকার জনগণ যদি প্রেসার গ্রুপ হয়ে যায়, হ্যাঁ, যে আমি এই কাজটা যদি একটা মন্ত্রী, যেটা সুযোগ হয়তো বিপ্লবী সরকারের একদম, যখন আমরা এটাকে বিপ্লবী সরকার বলছিলাম সেই জুন, মানে আগস্ট সেপ্টেম্বর, ওই সময় করতে পারতো, যে এই কাজটা আমি আমলাকে দিয়ে করাতে পারছি না, আমি জনগণকে বলবো যে এই কাজটা হচ্ছে না, এই কাজটা আপনারা দায়িত্ব নিয়ে করেন। এটা রাষ্ট্রের সাথে সুযোগটি তো এখন আর নেই। এখনো করা হয়তো সম্ভব, কিন্তু সেটা আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তাদেরকে ওই ঝুঁকির জায়গাটাতে যেতে হবে। মিথিল ভাই, একই বিষয়ে জনপ্রশাসন নিয়ে যে আলোচনা চলছিল, আপনি কি মনে করেন? আসলে ম্যাক যে কথাটা বলেছে, এটা আমাদের রাজনৈতিক দলদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি এমন লোককে নমিনেশন দিব ভবিষ্যৎ নেতৃত্বের জন্য, যে সম্পদ রক্ষা করতে চায়, যে সম্পদ বাড়াতে চায়, যে ব্যক্তির বিজনেস করছে, তার 1,500 কোটি টাকা, 2,000 কোটি টাকা ব্যাংক লোন আছে, সে যদি লোন থেকে সে নির্বাচনে দরকার হলে 20 কোটি টাকা খরচ করবে, কারণ সে জানে নির্বাচিত হলে আরো 5,000 কোটি টাকা সে আরো ব্যাংক লোন নিতে পারে। এই সিদ্ধান্ত কিন্তু নিতে হবে ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা কাকে নমিনেশন দিব। আমি আমেরিকাতে যখন গিয়েছিলাম, আইওয়া স্টেটে, আমি একজন সিনেটরের দেখা পেলাম,
সিম্পলি হি ওয়াজ এ কলেজ টিচার। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে সিনেটর হলেন? হাউ ই বিকাম ইলেক্টেড অ্যাজ এ সিনেটর? বলছে, আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি ফ্রম হ্যান্ড টু মাউথ, আমি দিন এনে দিন চলি, মাস শেষে কোনো রকমে চলি, তখন আমি বললাম আমেরিকাতেও তো একটা নির্বাচন ব্যয়বহুল, আপনার টাকা কে দিয়েছে? যে আমার টাকা দিয়েছে আমার সারাউন্ডিংস পিপল, ওরা আমাকে দাঁড় করিয়েছে, ওরা আমাদের ফান্ডিং করেছে, ওরা আমার জন্য কাজ করেছে, এখন আমি নির্বাচিত হয়েছি, এখন এই টোটাল কমিউনিটির নিডস নিয়ে আমি কাজ করব। আপনি দেখেন, দ্যাট ইজ হোয়াট ডেমোক্রেসি। তা আমি কার জন্য নির্বাচিত হয়েছে? আমি তো জনগণের জন্য। জনগণ সবাই মিলে আমাকে নির্বাচিত যদি করে, আমি কাজটা কার জন্য করব? জনগণের জন্য করব। অ্যাকচুয়ালি কি, আমি যখন জাপানেও ছিলাম সেটা দেখেছি, ওরা চিন্তা করে ওরা বলে যে আমাকে তো আগামী 5 বছরের জনগণের সেবক, জনগণের সার্ভেন্ট হিসেবে কাজ করতে হবে। ওয়ারেস আপনি দেখেন বাংলাদেশের কালচার কি, চিন্তা করে বদির মতো লোক কেন এমপি হয়েছে? কারণ সে যে মাফিয়া বিজনেস করে, সে যে ড্রাগ ডিলার, সে চায় যে এমপি হলে আমার এই বিজনেসটা টিকে থাকবে। একইভাবে যার সম্পদ আছে, যেটা ম্যাক বলেছে, সম্পদ রক্ষা করতে হবে আর সম্পদ বাড়াতে হবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কাকে আগামীতে নেতা হিসেবে দেখতে চায়, যে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, জনগণের সেবক হবে। সেরকম দেখেই এলো কিন্তু আমাদেরকে নমিনেশন। এই সংকট এত তারপরেও সম্ভাবনা তো আছেই, এবং আমাদের আশা তো আকাশ সমান, প্রত্যাশাও আকাশ সমান। 5 আগস্ট পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে, সেখানে নতুন একটি সরকার রয়েছে। এই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর কেমন আচরণ হওয়া উচিত? আমি যেটা বলবো যে বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, ওরা তো আসলে ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসেনি, ওরা আসলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এবং এক একজন এক একটা ইয়ে থেকে এসেছে। আপনি জানেন যে ইভেন যিনি সরকার প্রধান হিসেবে আছেন, উনি কিন্তু প্রশাসক হিসেবে কখনো কাজ করেননি। উনি ইন্টারন্যাশনালি হচ্ছে ওয়ার্ল্ড হিরো, বাট উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে কাজ করেনি। ওনার সরকারেও যারা আছেন অনেকেই সেরকম। কাজেই ওনারা একটা করছেন যে একটা প্রক্রিয়ায় যেন ভালোভাবে আমরা নিয়ে যেতে পারি। আমাদের সব রাজনৈতিক দল ওনাদের সহযোগিতা করছে, এবং আমার মনে হয় সহযোগিতা কন্টিনিউ থাকবে। তাই রাজনৈতিক দলগুলোকে আর একটু সহনশীল হতে হবে। এমন না যে 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমরা নিপীড়ন নির্যাতনে ছিলাম, একটা সুন্দর নির্বাচনের জন্য, সুন্দর প্রক্রিয়ার জন্য আমরা যদি একটু অপেক্ষা করি, আমাদের কিন্তু দোষের কিছু হচ্ছে না। ধন্যবাদ। মেঘ, আপনার পরামর্শ, প্রত্যাশা কি ছোট্ট করে? আসলে আমাদের যে কোনো লোক যখন শাসক হয়, তখন শাসক হিসেবে সে কি ধরনের ব্যয়বহুল আচরণ করছে, কোথা থেকে কি বিলাস করছে, এইগুলা জনগণের কাছে স্পষ্ট থাকা খুব জরুরি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ খুব গরিব, সাধারণ মানুষ খুবই খেটে খাওয়া। তারা যখন দেখে আমি একটা লোককে নির্বাচিত করলাম, বা অভ্যুত্থানের মধ্যে থেকে একটা লোক আসলো, সে আসার পরে 2 মাসের মধ্যে তার চাল চলন, আচার ব্যবহার, কিসে চলে, কিসে খায়, কি পরে, সব বদলে গেল, এগুলো মানুষের চোখে লাগে। এবং এগুলা কিন্তু মানুষ ভোলে না। এবং এগুলো মানুষকে ওই শেখ হাসিনার মতো সরল, মানে ভালো শাড়ি, মানে কি বলবো, সিম্পল শাড়ি পরে কিন্তু আসলে মানে মানুষকে বেশি দিন বিভ্রান্তও করা যায় না। তো এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন, তাদের এটা বোঝা দরকার যে যেই মুহূর্তে জনগণ আপনাকে আর নিজের লোক মনে করবে না, সেই মুহূর্তে কিন্তু জনগণ আপনাকে আর প্রোটেক্ট করতে আসবে না। এই সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে আমরা সবাই ট্রিট করি। এই জন্য হয়তো এই সরকারের অনেক সমালোচনা করলেও আমরা চেষ্টা করি যাতে করে সরকার আনস্টেবলাইজ না হয়ে যায়। কিন্তু সরকারকেও একটু চিন্তা করতে হবে যে তার যেই আচরণ, সেই আচরণের মধ্যে যদি তাকে জনবিচ্ছিন্ন মনে হয়, তাহলে কিন্তু মানুষের যেই এই এমপ্যাথি বেশি দিন থাকবে না। ধন্যবাদ মেঘমাল্লার বসু, ধন্যবাদ তৌফিকুল ইসলাম মিথিল ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।